বাংলাদেশের ফুটবল কি তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে? হামজা চৌধুরীর ইনক্লুশনের পর সেই কথাটা আবারও ঘুরে ফিরে আলোচনার টেবিলে। বিশেষ করে শিলংয়ের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচ খেলেছে, যেটা ড্র হয়েছে, কিন্তু বাংলাদেশের ওই জয়টা প্রাপ্য ছিল এবং সেই ম্যাচের পারফরমেন্স বলে যে বাংলাদেশ তার পুরনো দিন ফিরে পেতে চলেছে ফুটবলে। এখন সেই ফিরে পাওয়ার প্রক্রিয়া হিসাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে প্রবাস থেকে ফুটবলার আনা। হামজা চৌধুরী তিনি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাকে আনা অনেক বড় একটা বিষয়। এর বাইরেও তারা বিভিন্ন জনকে ইনক্লুড করার চেষ্টা করছে। এখন এটা কি পজিটিভ না নেগেটিভ, এই বিষয়টা নিয়ে একটা বড়সড় বিতর্কও কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেসব নিয়েই কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। জামাল ভুঁইয়া বাংলাদেশের অধিনায়ক, তিনি ডেনমার্ক থেকে যখন আসলেন, পথটা সেখানেই স্ট্যাবলিশ হয়ে গেল যে বাইরে থেকে প্রবাসী ফুটবলার এসে দেশে খেলছেন এবং তিনি বাকি যে ঘরোয়া ফুটবলারদের চেয়ে স্ট্যান্ডার্ডে বেশ এগিয়েছিলেন। সেই জিনিসটারই পিকে পৌঁছে গেল যখন হামজা চৌধুরীর ইস্যুটা আসলো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার খেলছেন বাংলাদেশ দলে, এটা বিরাট একটা ঘটনা। হামজা চৌধুরী লেস্টারশায়ারে বহুদিন খেলেছেন, সেখান থেকে লোনে বিভিন্ন জায়গায় খেলেছেন, ইংল্যান্ডের পরিচিত মুখ তিনি। এবং কে না জানে যে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের যে ঘরোয়া লিগ সেটা পৃথিবীতে বেস্টই বলা যায়, কারণ লা লিগার চেয়েও এখন কম্পিটিটিভ ফুটবলের জন্য ইংলিশ লিগ বিখ্যাত বেশি। এখন হামজা চৌধুরী যখন এলো, একটা ভয় ছিল যে দলের সঙ্গে তিনি মানিয়ে নেবেন কিভাবে, পারবেন কিনা, বা যেহেতু বাকিদের স্ট্যান্ডার্ডের সঙ্গে তার স্ট্যান্ডার্ডের তো একটা পার্থক্য আছে, সেটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে। কিন্তু শিলংয়ের মাঠের চেহারাটা দেখা গেছে যে হামজা চৌধুরী সেটা মানিয়ে নিয়েছেন খুব ভালোভাবেই। এবং এক ধরনের তার নেতৃত্বে মাঠে যে আনঅফিশিয়াল, তিনি ক্যাপ্টেন ছিলেন না, কিন্তু তার আনঅফিশিয়াল যে নেতৃত্বটা, সেই নেতৃত্বে দল মোটামুটি একজোট ছিল এবং একটা সিঙ্ক্রোনাইজ দেখা গেছে। এটা খুবই পজিটিভ একটা বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে কিন্তু ফাহমেদুলেরও খেলার একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশ যখন সৌদি আরবে ক্যাম্প করছিল তখন ইতালি থেকে ফাহমেদুল এসে যোগ দিলেন, যদিও তাকে শেষ পর্যন্ত বয়সের একটা কারণ দেখিয়ে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে নেওয়া হয়নি, কিন্তু কোনো না কোনো একটা পর্যায়ে ফাহমেদুলও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। একদম নতুন খবর হচ্ছে সামিত সোম, তিনি কানাডিয়ান ফুটবলার, তিনি বাংলাদেশে আসছেন। তার পাসপোর্টের প্রক্রিয়া চলছে, পাসপোর্ট হয়ে গেলেই তিনি ইভেন বাংলাদেশের পরের ম্যাচের আগেই তাকে সব কিছু তৈরি করে ফেলার চেষ্টা করছে বাফুফে। এখন এই সংখ্যাটা যেহেতু 1, 2, 3, 4 এরকম করে করে বাড়ছে, তার মানে কিছুদিনের মধ্যেই যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ দলের অর্ধেক ফুটবলার, মানে একাদশের, দেখা যাবে যে প্রবাসী ফুটবলার। এখন সমস্যা যেখানে সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল অনেক দিন ধরে নিচে নেমে গেছে। ঘরোয়া ফুটবলের দিকে তেমন কোনো নজর নেই, এখানে পাতানো খেলার অভিযোগ, বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরের যে দৈন্যদশা, আর্থিক স্ক্যাম, অনেক কিছু চলেছে, যেটা আমরা আবারও বলতে গেলে সেই পুরনো কথা হয়ে যাবে। কাজী সালাউদ্দিন যে দীর্ঘ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন, সেই সময়কার যে পরিষদ, সেই পরিষদের এটা একটা কমপ্লিট ব্যর্থতা ছিল, যার ফলাফলে বাংলাদেশ একদম তলানিতে চলে গিয়েছিল ফুটবলে। এখন সেখান থেকে আপাতত একটা উপায় হিসাবে এই প্রবাসী ফুটবলারদের আনাটা কিন্তু কোনো সন্দেহ নেই এটা কার্যকরী। কিন্তু পাশাপাশি যদি ফুটবল ফেডারেশন ঘরোয়া ফুটবলের দিকে নজর না দেয়, ট্যালেন্ট হান্টিংয়ের দিকে নজর না দেয়, কিংবা ফুটবলার গড়ে তোলার দিকে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বা দলে খেলবে, এটা যদি গড়ে তুলতে না পারে, তাহলে শুধু এই সলিউশন দিয়ে কিন্তু বাংলাদেশের ফুটবল তার রাইট জায়গায় যাবে না। উল্টো এখন যে প্রেক্ষাপটটা আছে, সেই প্রেক্ষাপটে কিছুটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। কারণ যখনই প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশে খেলবে, বাংলাদেশ হয়তো ভালো রেজাল্ট করলো, কিন্তু লোকাল ফুটবলাররা কিন্তু হতাশ হতে থাকবে। এই কারণে যেহেতু তাদের যে আলটিমেট জাতীয় দলে খেলার লক্ষ্য, সেটা তো আপাতত একটু বাধাগ্রস্ত হলো। এবং একথা বলার অপেক্ষা রাখে না যে আমরা যে কানাডা, ইতালি কিংবা ইংল্যান্ড, তাদের যে ফ্যাসিলিটি দিয়ে এই ফুটবলাররা বড় হয়েছে, তারা এখন বাংলাদেশের জার্সিতে খেলছে, সেই ফ্যাসিলিটি তো বাংলাদেশের ফুটবলাররা পায় না, ঘরোয়া লিগে পায় না বা ক্লাবগুলোতে পায় না, ফলে তাদের তো ওইভাবে গড়ে ওঠার সুযোগ নেই। এখন এই যে একটা ব্যবধান, এই ব্যবধানটা মনস্তাত্ত্বিক ব্যবধান, সেটা যে ঘরোয়া ফুটবলার বা দেশের ফুটবলারদের যে আস্থার মধ্যে আনা, সেটা তো বাফুফেকেই করতে হবে। এবং তাদের একটা কমপ্লিট প্ল্যান, যে এটা একটা শর্ট টার্ম প্ল্যান, দেন মিড টার্ম প্ল্যান, দেন লং টার্ম প্ল্যান, এইগুলো যদি আলটিমেটলি জানানো না থাকে বা সেটা যদি সবার সামনে তুলে ধরা না হয়, তাহলে কিন্তু এটা একটা সাময়িক সমাধান হিসাবেই মানে টিকে থাকবে। এরপর যতদিন টিকবে, তারপরে যদি কোনো কারণে এই হামজা চৌধুরী কিংবা ফাহমেদুল কিংবা সামিত সোম তারা যদি কখনো না খেলে, তারা যে খেলবেই এমন তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কারণ তারা তো বাইরে সেটেল। ফলে তখন কিন্তু বাংলাদেশ আবার একটা হোঁচট খাবে। এখন এই যে একটা সমন্বয়, এই দায়িত্বটা কিন্তু পুরোপুরি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যার নেতৃত্বে তাবিদ আওয়াল আছেন, এই কাজগুলোর মধ্যে সহসভাপতি ফাহাদ করিম আছেন, ইমরুল হাসান আছেন, তারা মিলে যে কাজগুলো করছেন সেই কাজগুলো অবশ্যই বাংলাদেশ ফুটবলকে আপাতত একটা স্বস্তি দিচ্ছে। কিন্তু এই আপাতত স্বস্তিটা দীর্ঘমেয়াদী করার জন্য বাফুফেকে এখনই বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটা সময়ের দাবি।